নমস্কার, ব্রাইট টাইমের পর্দায় আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি এমন এক ব্যক্তিত্বের কাছে যিনি একাধারে নাট্যকার, একাধারে আবৃত্তিকার। তিনি পেয়েছেন অনেক পুরস্কার। যদিও মিডিয়ার সামনে তিনি এসেছেন, তবে খুব বেশি নয়। তবে এমনই এক ব্যক্তিত্বের কাছে আমরা আজ এসে পৌঁছেছি আপনাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে নতুন করে ব্রাইট টাইমের পর্দায়। আর তিনি আবৃত্তিকার, নাট্যকার অমল গুহ। যদিও তার একটি রাজনৈতিক পরিচয় আছে, তবে সেই পরিচয় আপনাদেরকে আমরা পরে দিচ্ছি। আপাতত পরিচয় করে নেব অমল গুহের সঙ্গে। অনেক সময় নষ্ট করেছো নানান আবদারে, মনে কিছু করনি প্রিয় ছাত্রের তরে। লক্ষ্য তোমার একটাই, নাট্যগুণ নিংড়ে নেওয়া, হয়তো পাওনি যা ছিল তোমার চাওয়া। নমস্কার, ব্রাইট টাইমসের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। আর আমরা এই মুহূর্তে যার কাছে এসেছি তিনি এমনই এক নাট্য ব্যক্তিত্ব, আবৃত্তিকার। এই যে কবিতাটা, এই কবিতার লাইনগুলো তার সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবেই যেন মিলে যায়। তারও একটাই লক্ষ্য ছিল অবশ্য তার নাট্যগুণ নিংড়ে দেওয়া। আর তিনি নাট্যকার, আবৃত্তিকার অমল গুহ। প্রথমে স্যারের থেকে তার উদাত্ত কণ্ঠে শুনতে চাইব আবৃত্তির, যে কোনো আবৃত্তির দুটো লাইন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে, দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিদচরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবলু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য। যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। বিশ্বকবি রবীন্দ্রনাথের এই আবৃত্তির অংশ দিয়ে শুরু করলাম আর কি। এবারে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সঙ্গে আপনি সকলেই পরিচিত, তবু স্যারের কণ্ঠে শুনে যেন একটা অদ্ভুত ফিল হলো এই সময়ে দাঁড়িয়ে। তবু স্যারের কাছে শুনতে চাইবো এই কবিতাটা সম্পর্কে স্যারের কি অনুভূতি। স্যার, এই যে চিত্ত যেথা ভয় শূন্য আবৃত্তিটা আপনি করলেন, এই কবিতাটা সম্পর্কে আপনার অনুভূতিটা যদি। আমার অনুভূতি হচ্ছে মানুষ বর্তমান সমাজ ব্যবস্থায় খুব দুর্বল হয়ে গেছে এবং তার মূল্যবোধ হারিয়ে ফেলছে। মূল্যবোধ হারিয়ে ফেলে সে তো এত সংকুচিত হচ্ছে যে মুক্ত কণ্ঠে কোনো সত্য কথা সত্যভাবে বলতে চাইছে না। সরকারের বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, যেখানে সে চাকরি করে তার বিরুদ্ধে নয়, এই সমাজ ব্যবস্থার পাড়া প্রতিবেশীদের সঙ্গে নয়, একেবারে নিজেকে আত্মরক্ষার জন্য যতটুকু বলা দরকার ততটুকুই তিনি বলছেন। কিন্তু প্রতিবাদ কণ্ঠ যদি না থাকে তাহলে এই সমাজ ব্যবস্থাকে গড়বে কারা? কাজে স্পষ্টবাদী হওয়ার জন্যে আমি এই কবিতাটা তোমার কাছে বললাম আগেই। এবারে অন্য প্রশ্ন যদি থাকে আমি বলবো। স্যারের কাছে জানতে চাইবো যে স্যার একজন নাট্য ব্যক্তিত্ব, আবৃত্তিকার। স্যার লেখেন, স্যারের নিজস্ব লেখা থেকে আমরা কিছু শুনতে চাইবো স্যারের কণ্ঠে। আমার নিজস্ব কবিতা সাবধান। সাবধান, এখন মধ্যাহ্ন সূর্যের প্রখর কিরণ, সমস্ত আকাশ হতে আগুনের রক্তবমন। এ সময় একা বাইরে যেও না। হতে পারো তুমি বীর অথবা বীরাঙ্গনা, তাতে কিছু যায় আসেনি, যায় আসে না। এ সময় একা বাইরে যেও না। সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকো, সম্মুখে আকাশ কঠিন, মুখ ঢাকো, নইলে ঝলসে যাবে চোখ। বিপন্ন মানব সমাজ, সকল বিশ্বলোক। সমস্ত আকাশ জুড়ে কে এমন আবির ছড়ালে, বৃষ্টি নেই এক ফোঁটা,
রোগের বীজাণু ভরালে। এই সময় তুমি যদি দূরে দূরে হাঁটো, হায়নার বিষাক্ত থাবায় মরবে তুমি, খুঁজে পাবো না কো। তাই বলি মিলেমিশে চলো, শিয়রে সমন, সমস্ত আকাশ জুড়ে আগুনের রক্ত বমন। এই সময় একা বাইরে যেও না, যেও না, যেও না। সত্যিই বোধহয় আজ মানব সমাজ বিপন্ন। শিওরে সত্যিই যেন সমন অপেক্ষা করছে। সমাজে যেন মেয়েদেরকে সবসময় বলা হচ্ছে, শুধু মেয়েদের নয়, হয়তো কিছু পুরুষদের জন্যও এটা প্রযোজ্য, যে বাইরে একা যেও না। স্যারের এই কবিতা যেন এই সমসাময়িক এই পরিপ্রেক্ষিতে একেবারেই মিলে যায়। স্যারের কাছে এবার শুনতে চাইবো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অথবা সুকান্ত ভট্টাচার্যের কোনো কবিতা স্যার যদি আমাদেরকে পাঠ করে শোনান। নিশ্চয়ই। কবি কাজী নজরুল ইসলাম, যিনি রবীন্দ্রনাথকে পুজো করতেন মনে প্রাণে, কিন্তু কোনোদিন ব্যক্তিগতভাবে তাকে দেখা সাক্ষাৎ করেননি। কে এই ছেলেটা নজরুল? তাকে আমি তো দেখিনি। কি দেখে সব খুন ফুন দিয়ে কবিতা ডেকে, খুন খুন শব্দ কি বাংলা শব্দ? একটু তো এগুলো এই রবীন্দ্রনাথ তার সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি একদিন দেখা করে বললেন যে, গুরুদেব, আপনাকে নকল না করে আমি যদি কিছু নতুন শব্দ প্রয়োগ করে থাকি তার জন্য মার্জনা চাইছি। তখন বলছে, তুমি নজরুল? বাহ, তোমার সেই বিদ্রোহের কবি আমি শুনেছি, বড় ভালো লেগেছে আমার। কারার ওই লৌহ কবাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা হা হা, পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশীর শিখায় এহীন তত্ত্ব কেড়ে। নাচে কাল বসে কি কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি, লাথিমার ভাঙলে তারা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা, ফ্যান উপাড়ি। এই বিদ্রোহের কবিতা আমরা পেয়েছি কাজী নজরুল ইসলামের কাছ থেকে, এবং সেই জন্যই রবীন্দ্রনাথ তাকে বলতেন, এই ছেলেটিকে যে খুন রক্তকে না বলে, রক্ত না বলে খুন বলে, যে প্রতিবাদ করে, লাথি মারতে চায়, কে কে সেই ছেলেটি? সেই বাবরিওয়ালা, সেই চুলের সেই ছেলেটি? তারপরে তিনি রবীন্দ্রনাথকে পুজো করতেন কাজী নজরুল ইসলাম, এবং তার কাছ থেকে তিনি ভেবেছিলেন যে কবিকে আমি দূর থেকে কোনোদিন দেখা সাক্ষাৎ করেননি তিনি। তার জীবদ্দশাতেই তিনি কবিতা রচনা করেছিলেন। 1941 সালে 7ই আগস্ট তিনি মারা গিয়েছিলেন। আর নজরুল কবিতা লিখেছিলেন 1939 সাল থেকে। আর কবিতা লিখতেন আরও আগে থেকে, কিন্তু 1939 সালে একবার তার সঙ্গে দেখা হয়েছিল, এর আগে নয়। তার আগে তিনি তাকে পুজোই করেছেন, এবং সে হচ্ছে তার মতাদর্শগত গুরু, তার কাব্যিক গুরু, তার চেতনার গুরু, তার ভাবের গুরু। গুরুদেবকে সেই জন্যে গুরুদেব বলতেন। কিন্তু কাজী নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্রনাথের তেমন কোনো সাক্ষাৎ বা আলাপচারিতা ছিল না। যাই হোক, সুকান্ত ভট্টাচার্যের সম্পর্কে বলতে গেলে বলতে হয়, সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি হিসেবে আমাদের প্রেরণা ছিল। আমরা ছোটোবেলায় যখন বিদ্যালয়ে পড়তাম, তখন আমাদের কবিতা বলতে হতো সুকান্ত থেকে। আমি যখন একেবারেই ছোট, পূর্ববঙ্গে থাকি, তখন যে কবিতা বলতাম সেটা লর্ড টেনিসনের কবিতা। তখন তো কৃত্রিমভাবে বলতাম, হাফ এ লিগ, হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, all in the valley of death rode the 600. Forward the light brigade, charge forward the med. এইরকমভাবে তখন লর্ড টেনিসনের কবিতা বলতাম। হেডমাস্টার মশাই পুরস্কার দিতেন,
এবং তিনি বলতেন তুমি খুব ভালো উচ্চারণ করেছো এবং খুব ভালো তোমার মানে যে কণ্ঠ খুব প্রাসঙ্গিক, মানে সেই সময়কে তুলে ধরেছে এবং এই জন্য অনেক প্রশংসা পেয়েছি স্কুলে, বিদ্যালয়ে, কলেজে এসেও অনেক কবিতা বলেছি। কলেজে এসে অনেক আবৃত্তিকারের সঙ্গে আমার দেখা হয়েছিল, প্রদীপ ঘোষ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত কবি, তারা সব আবৃত্তিকার, এরা সব কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি শম্ভু মিত্রের দ্বারা। শম্ভু মিত্র যেভাবে উচ্চারণ করতেন, খানিকটা কৃত্রিমতা হয়তো তার মধ্যে ছিল, আর্টিফিশিয়ালিটি খানিকটা তার মধ্যে ছিল, এ কথা অনস্বীকার্য। কিন্তু শম্ভু মিত্র তো স্যার নাট্যকারও ছিলেন, বেসিক্যালি নাট্যকার ছিলেন। তো শম্ভু মিত্রর কোন নাটক থেকে বা কিভাবে আপনি অনুপ্রাণিত হলেন বেসিক্যালি? শম্ভু মিত্রের দশচক্র বলে একটি নাটক, ইবসেনের লেখা নাটক, অ্যান এনিমি অব দ্য পিপল, এটার বঙ্গানুবাদ করেছিলেন দশচক্র। দশচক্র শম্ভু মিত্র অনুবাদ করে নতুন করে লিখেছিলেন। শম্ভু মিত্র কিছু নাটক লিখেছিলেন, বাট কিন্তু নাট্যকার হিসেবে তার খুব একটা খ্যাতি ছিল তা নয়। তিনি নাট্যকার হিসেবে আমি দু তিনটে নাটক করেছিলাম শম্ভু মিত্রের। একটা হচ্ছে অমিত মৈত্র এবং শম্ভু মিত্রর লেখা কাঞ্চনরঙ্গ, এর হাসির নাটক, খুব ভালো লিখেছিলেন এবং আমি তার অভিনয়ও দেখেছিলাম শম্ভু মিত্রের। এই অভিনয় দেখে খানিকটা অনুকরণ প্রবৃত্তি জন্মে গিয়েছিল। আমিও কাঞ্চনরঙ্গ করলাম কলেজে, এবং কলেজে খুব সুনাম খ্যাতি অর্জন করলাম। এবং এই যে প্রীতি, এই যে ভালোবাসা, এটা তার কণ্ঠস্বর, তার আবৃত্তি, তার উচ্চারণ, তার বিশুদ্ধতা, এগুলো আমাকে অনুপ্রাণিত করত। এবং স্যার আপনি তো আবৃত্তিও করেন, আপনি নাটকের সঙ্গেও যুক্ত। আমি বলবো যে আপনি যখন তৎকালীন সময়, যেই সময়ে স্টেজ প্রোগ্রাম করেছেন, তো নিশ্চয়ই তো তখনকার যে সময় ছিল আর বর্তমানে যে সময়টা রয়েছে, যেখানে আবৃত্তি বলুন বা নাটক যে হচ্ছে এখনকার আর তখনকার সময়ের মধ্যে কি কোনো পার্থক্য লক্ষ্য করেন? পার্থক্য তো অবশ্যই থাকবে। এখন আধুনিক কালে অনেক ফাঁকিবাজের জন্ম হয়েছে, তো কবিতাকে সেইভাবে নেয় না, নাটককে সেইভাবে গ্রহণ করে না। আগে আমরা মঞ্চে যখন অভিনয় করতাম সুজাতা সদনে, আমার সঙ্গে ওই সুপ্রিয়া দেবীর বোন, ওনার নামটা কি আমি ভুলে গেছি, ঠাকুরদাস মিত্র, এরা সব অভিনয় করতেন এবং আমরা সেই সুজাতা সদনে যখন অভিনয় করতাম, অভিনয় করে যখন বেরিয়ে আসতাম, তখন রাস্তার দুপাশে মানে মানে আমার যে গেট থেকে বেরোবার পথে দুপাশে বহু গুণগ্রাহী লোক, তারা বলতো অপূর্ব অপূর্ব, আপনি গুরমুখ রায় করলেন না, আপনি গুরমুখ রায় করলেন না, এরকম বলতে বলতে আমি তো কারোর সঙ্গে কথা তখন বলতে পারছি না, মেকআপ মুছে আমি এখন বাড়ি যেতে পারলে বাঁচি, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতাম। তো যাই হোক, খুব অল্প টাকা পেলেও আমি সেখানে বেশ খ্যাতি অর্জন করেছিলাম, বেশ কয়েকদিন অভিনীত হয়েছিল সেই নাটকটি। তাবেদও শম্ভু মিত্রের নাটক বহুরূপী থেকে আমি যেগুলো দেখেছিলাম, কুমার রায়, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, সংলাপ যদি আমাদের শোনান, বহুরূপী থেকে দু একটা সংলাপ। বহুরূপীর দু একটি সংলাপের মধ্যে শম্ভু মিত্র, এখন ঠিক আমার ঠিক মনে পড়ছে না, বহুরূপীতে রক্তকরবী নাটক করতেন শম্ভু মিত্র, আর তৃপ্তি মিত্র নন্দিনী করছেন। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কে? নন্দা। শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে আমায় ডেকো না, আমার সময় নেই, একটুও নয়। দরজা খুলে দাও, আমি ভেতরে যাব, আর খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে আমি ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুদ ফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি, নিজে পরো, আমাকে মানায় না, আমার মালা রক্তকরবীর। স্যার কি কখনো উইলিয়াম শেক্সপিয়ার পাঠ করেছেন? উইলিয়াম শেক্সপিয়ার
আমরা কলেজে পাঠ করেছি, কিন্তু সেগুলো তো মুখস্থ করিনি। আচ্ছা। Tomorrow, tomorrow, tomorrow keeps in the petty pace from day to day to the last level of a recorded time. And then all that our yesterdays of lighted fools away to the dust. It's a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. আচ্ছা, বাংলা কবিতা আর ইংরেজি যেটা আমরা পোয়েম বলি, আর বাংলা আবৃত্তি, তো এই দুটোর মধ্যে দুটোর যে লেখনী, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে আদৌ শৈলী শিল্পীর দিকে? অবশ্যই আছে, অবশ্যই আছে। ভাষার জন্যে কবিতা, যেমন ধরুন উর্দু কবিতা আমরা বলি না, কিন্তু উর্দুর মধ্যে এমন অনেক কবিতা আছে যার অন্তর্বস্তু, তার মর্মকথা এত সুগভীর, এত প্রচণ্ড গভীর, মানে আমাকে টেনে নিয়ে যায় যে বলার নয়। কিন্তু সেটা তো আমরা বলি না। আমরা রবীন্দ্রনাথকে বলি, রবীন্দ্রনাথের গভীরতাকে আমরা খুঁজে বার করি। সুকান্তের মধ্যে আমরা গভীরতা না পেলেও সুকান্তের মধ্যে কতগুলো জিনিস আমরা পাই। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খাই এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়াবার তাকু এনেছি খাস, কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিহারিয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে করে ছেলের লাশ। এটা বুঝলাম নজরুল। নজরুল সুকান্তের কবিতা আছে, অনেক অনেক কবিতা আছে। একটা আছে যেটা আমরা পড়েছিলাম যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো পূর্ণিমা রুটি। এটা কি একটু বলা যাবে? পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আজ আর কবিতার দরকার নেই, বলছে কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই হচ্ছে সুকান্তের কনসেপশন। ঝলসানো রুটি মানে সে মানুষের, সে আকাশের চাঁদের সেই লালিমা থেকে নেমে এসেছেন মর্তলোকে এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে। তিনি দেখছেন সে খেতে পাচ্ছে না, সে চাঁদকে ভাবছে রুটি, একটা ঝলসানো রুটি। তাই বলছে যে মানে সেই পূর্ণিমা চাঁদ দেখে দেখে তুমি কিছুই আনন্দ পাচ্ছ না, বা তুমি সেই তাকে ধরছো, মনে করছো ওটাই একটা ঝলসানো রুটি, ওইটাই খাবো ইত্যাদি। এই যে কনসেপশন, এই যে চেতনা, এই যে গভীরতা, কবিতার মধ্যে এই গভীরতাই হচ্ছে আসল আসল। আসলেই তাই। যদি মানুষের পেটে খাবার না থাকে তখন কিন্তু আর ভালোবাসা বলে কিছু আসে না, তখন আর রোম্যান্স আসে না। যখন আপনার পেটে খাবার থাকবে তখন না আপনি চাঁদ দেখে রোম্যান্স করবেন, কিন্তু পেটে যদি খাবার না থাকে তাহলে ওই চাঁদের, ওই ঝলসানো চাঁদকে মনে হবে যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ দেখে তখন কিন্তু আর রোম্যান্স কাজ করে না। আর এটাই সুকান্ত ভট্টাচার্যের সেই ক্ষুধার্ত মানুষের আরতিকে তুলে নিয়ে আসার এক প্রতিবাদের ভাষা ছিল। এর জন্যই বলা হয় যে কবিতার মাধ্যমে শুধু ভালোবাসা না, প্রতিবাদও করা যায়। আর আমরা স্যারের কণ্ঠে শুনলাম কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি উইলিয়াম শেক্সপিয়ারকে। স্যারের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আগে তো আপনারা যখন আবৃত্তি করতেন বা নাটক করতেন তখন তো আবহ সঙ্গীত ব্যবহারের চল ছিল না, তো এখন সেটার ব্যবহারের চল হয়েছে একটা, যে আবহ সঙ্গীত বা মিউজিককে দিয়ে দেওয়া। এটা নিয়ে আপনি কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? কথা শিল্প বা কণ্ঠশিল্পকে যদি কেউ কৃত্রিমভাবে ব্যবহার করবার চেষ্টা করে এবং সেটাকে আমি মানে সেটাকে যদি মিউজিক, আলো এই সমস্ত দিয়ে ভরাট করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে
অনেক ফাঁকি রয়েছে তার বক্তব্যের, কবিতার মধ্যে। কণ্ঠ আবৃত্তিতে হচ্ছে গিয়ে ছন্দ, সুর, লয়, তাল, কণ্ঠ হচ্ছে আসল। এইটা আবৃত্তি আমরা যখন করতাম, আমি মুগ্ধ হয়েছি সৌম্যমিত্রের কবিতা শুনে। সৌম্যমিত্রের অনেক ক্লাস করেছি আমি রবীন্দ্রভারতীতে, এবং সেখানে তিনি কবিতাও শোনাতেন মাঝে মাঝে, দু একদিন। খুব যখন আমরা পেড়াপিড়ি করতাম তখন তিনি কবিতাও বলতেন। অসাধারণ সেই উচ্চারণ। উচ্চারণ পদ্ধতি হচ্ছে কবিতা প্রাণ। উচ্চারণ যদি বিশুদ্ধ না হয় তাহলে কবিতাও মৃত, চলে গেল। এবং সুর, তাল, লয়, এটা হচ্ছে কবিতার অঙ্গ। এটাকে কবিতার মধ্যে আনতেন তিনি। আর সবচেয়ে প্রথম হচ্ছে স্মৃতি, মানে তার কোনো কবিতা কণ্ঠস্থ হলেই শুধু হবে না, মুখস্থ হলে হবে না, কণ্ঠস্থ হতে হবে। এবং কণ্ঠস্থ হলেও হবে না, অনেকে চর্চা করে বলছেন ঠোঁটস্থ হতে হবে। ঠোঁটস্থ, ঠোঁটের আগায় রয়েছে সব শব্দগুলো। আমি যখন বলবো একটু ভুল বলবো না, নির্ভুল উচ্চারণ করব। এই সাধনাগুলো তো এখন ছেড়ে দিয়েছে ছেলেরা। দেখে কবিতা বলে, বই দেখে কবিতা বলে, এবং বলছে কীরম বললাম, তারপরে বলছে কীরম বললাম। অনেকে কবিতার সঙ্গে, বর্তমানকালের কবি, আমিও বলতে গেছি রবীন্দ্র সদনে, আমিও আমন্ত্রিত, তিনিও আমন্ত্রিত। অনেকে, একজনে দেখলাম তিনি পেছনে বেহালা এবং এসরাজ নিয়ে বসেছেন। আমি বললাম কী ব্যাপার, আপনি মানে আবহ দেবার জন্যে। এবং আমার একটুখানি আছে তো, বুঝতেই পাচ্ছেন কি আমি কি আছে, মানে কণ্ঠস্বরের দৃঢ়তা ঢাকবার জন্যে। কণ্ঠস্বরের কোনো মিউজিক নেই, যেটা সৌম্যমিত্রের ছিল, যেটা তৃপ্তিমিত্রের ছিল। কণ্ঠস্বরের মধ্যেই যেন একটা মধু মাখানো রয়েছে। মধুবংশীর গলি যখন তিনি বলতেন, বাহ, কি সুন্দর তার উচ্চারণ। স্যার, তো বাংলাদেশে ছোটবেলাটা তো বাংলাদেশে কেটেছে। ছোটবেলা বাংলাদেশে কেটেছে। ছোটবেলায় তো আমি যখন আবৃত্তি শিখি তখন তো সৌম্যমিত্রের সঙ্গে আলাপ হয়নি, কলকাতায় এসে হয়েছে। বাংলাদেশের বাংলাদেশে আমাদেরকে একটু শোনান। বাংলাদেশে তো অনেক কবি জন্মগ্রহণ করেছেন। আবৃত্তিকার কবি তো রবীন্দ্রনাথ ছাড়া ছিলেন না, বা তখন সুকান্ত ভট্টাচার্য বাংলাদেশ তেমন খুব মানে প্রণোদিত ছিলেন না। আমরা নজরুল বলতাম আর রবীন্দ্রনাথ বলতাম। নজরুল বলতাম যখন আমরা বলতাম নজরুল, যে নজরুলের সেই কবিতা, ইয়ে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খাই এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস, কত শত ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জানা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। এই হচ্ছে নজরুল। নজরুলের বিখ্যাত কবি, সেটা কেউ বলে না। আমি দেখেছি আজকাল কেউ বলে না। প্রথম যুগে আমিও বলতাম, কিন্তু কবিতাটা কি হারিয়ে গেল? বিদ্রোহী বলবীর বল চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক ঘোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া,
উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এই হচ্ছে নজরুল। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায়, খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। এই প্রতিবাদ কবিতা সুকান্তের মধ্যেও আছে। সুকান্ত প্রতিবাদী কবি, তিনি অবশ্যই একটু অন্যভাবে লিখেছেন। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আর স্যার যদি বলি যে এখনকার প্রজন্মের যে কবিতা, আর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বা সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলামদের যে লেখা, এর মধ্যে আপনি এখনকার প্রজন্মের লেখাকে কতটা প্রায়োরিটি দেবেন? কতটা মনে হয় যে সমাজের জন্য প্রতিবাদের ভাষা বলুন বা ভালোবাসার ক্ষেত্রে কতটা প্রায়োরিটি দেবেন? কিছু কিছু কবি তার প্রতিভা বলে সে ইতিহাস হয়, আবার কিছু কবি বর্তমানকালের কিছু শব্দ চয়ন করে লেখেন। যেমন আজকের জয় গোস্বামী লিখছেন, জয় গোস্বামীর কবিতা অত্যন্ত ভালো, ভালো নয় আমি বলবো না, কিন্তু তার মধ্যে যে রোমান্টিসিজম, তার মধ্যে যে বর্তমান আধুনিকতার ছাপ রয়েছে। আর তাকে তো কবি হতে হবে, কবিতা তো লিখতে হবে। বর্তমান কালকে কে তার নির্যাস ছিঁড়ে নিয়ে তার নির্যাসটুকু গ্রহণ করে কবিতায় রূপ দিতে পেরেছেন? সুকান্ত ভট্টাচার্য পেরেছেন, রবীন্দ্রনাথ তার যুগকে পেরেছেন, নজরুল তার যুগকে পেরেছেন, কিন্তু বর্তমানকালের কবি আমি যাদের পাই, যেমন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা কেউ বলে না, কিন্তু ওই রকম নীরব স্রষ্টা আমরা খুব কম দেখেছি। কি করে যে তিনি হারিয়ে গেলেন আমরা জানি না। তার 163টা কবিতার মধ্যে কটা ছাপা, 127টা নিয়ে বোধহয় আমাদের ওই বইটা হয়েছিল, আমাদের ওই জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থ রচনাবলী হয়েছিল। কিন্তু তার তো 700-800 কবিতা লেখা আছে। সেই কবিতাগুলো হারিয়ে গেল কেন? তিনি কি বারণ করেছেন যে এই কবিতাগুলো প্রকাশ করো না? বা তিনি কি করেছেন? বা সেটা বরিশালে, আমি বরিশালের ছেলে, আমি খোঁজ নিতে গিয়েও ছিলাম সর্বানন্দ ভবনে। সর্বানন্দ ভবন একজনে বলেছেন এখন তার কোনো স্মৃতি নেই এখানে, আর কিছুই পাবেন না। খাতায় সেই পুরনোকালে তার হাতের লেখা, তার অমুক তমুক এগুলো অনেকে সংগ্রহ করতে যায়, কিন্তু কেউ পায় না। সব একটা মানে কি বলবো, একটা ভেঙে পড়া একটা সংসার, কিছুই যেন নেই তার। স্যারের কণ্ঠে কি জীবনানন্দ দাশ বা জয় গোস্বামীর দুটো লাইন শোনা যাবে লেখা? জয় গোস্বামী তো বললাম একটু আগে, আমি জয় গোস্বামী জীবনানন্দ বলতে পারি। জীবনানন্দ 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা। সবুজ ঘাসের দেশ যখনই সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে
বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ভীষণ সুন্দর স্যার। বলছি স্যার, আপনি তো প্রচুর পুরস্কার পেয়েছেন, তো কোনো তারপরও কি কোনো কি আক্ষেপ আছে আবৃত্তিকার হিসেবে বা নাট্যকার হিসেবে? কিছু না পাওয়ার আক্ষেপ কি আছে এখনো? পুরস্কার পাওয়ার জন্য যে যারা কবিতা বলে তারা মোটেই কবি নয়, আবৃত্তিকারও নয়। পুরস্কার না পাওয়ার জন্য বাইরের সাধুবাদ কে কতটার মর্মে ঢুকলাম। একজনের কবিতা মাথার উপর দিয়ে বেরিয়ে চলে গেল, ভালো বলেন, উনি খুব ভালো বলেন, খুব সুন্দর বলেছেন, এরকম বলেছেন, এরকম বাহবা দিয়েছেন, কিন্তু তা মাথার উপর দিয়ে চলে গেছেন। কিন্তু মাথার ভেতর, কানের ভেতর থেকে ঢুকে অন্তরে গভীর মর্মস্থলে গিয়ে কে নাড়া দিয়েছে, এরকম কজন আছে? আমরা দেখেছি সৌম্যমিত্রকে, সেই কবিতা তিনি বলতেন অপূর্ব অপূর্ব অপূর্ব, মানে একটা সাধারণ কবিতা বলছেন, সাংঘাতিক বলছেন। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলাম তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জন্যে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তাঁরও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। স্যার, এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কখনো ওই আবৃত্তি করতে গিয়ে বা নাটক করতে গিয়ে যা সারা জীবন আপনার স্মৃতির মণিকোঠায় থেকে যাবে, এমন কোনো অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন? একটা দিন মনে আছে যে আমরা সেই ১৯৫৭ সাল, একটা দিন মনে আছে আমার, সেটা হচ্ছে বেলগাছিয়াতে ইন্দ্রবিশ্বাস রোডে একটা পার্ক আছে, সেই পার্কের মধ্যে আমাদের আবৃত্তির মানে আমাদের আমন্ত্রণ এসছে, আমারও এসছে, সৌম্যমিত্রেরও এসছে এবং আরও অনেক আবৃত্তিকারেরও এসছে। তা বেলগাছিয়ার সেই দুটো মঞ্চ ছিল, একটা বড় মঞ্চ, তার তলায় আর একটা ছোটো মঞ্চ ছিল। তা ছোটো মঞ্চে ছিল আমার কবিতা। আমাকে বলল, আপনি কিন্তু এইটাই বলবেন, আপনাকে আমি নির্দিষ্ট সময় দেব। ওপরে তখন আমি দেখছি, ওপরের মঞ্চে তখন সৌম্যমিত্র আবৃত্তি করছেন। আমি খুব, মানে কি বলবো, আমি খুব উত্তপ্ত হয়ে উঠলাম, আমি ভীষণভাবে উত্তেজিত হয়ে গেলাম। মানে ওইরকম একজন আবৃত্তিকার, তার পাশেই আমি কবিতা বলবো। মানে ওটাই আপনাদের প্রথম দেখা হয়েছিল? আমার ১৯৫৭ সাল তো, হ্যাঁ, উনি তখন বড় বড় কবিতা কি বলছেন আমার ঠিক মনে নেই এখন। আমি তখন ওইখানে মধুবংশীর গলি বললাম, আচ্ছা। এবং মধুবংশীর গলি বলে অনেকে বেরিয়ে আসার সময় একথাও বলল, মনে হলো যেন সৌম্যমিত্রের ছোট সংস্করণ, উনি কি নকল করেন? আমি বললাম যে না, অনুপ্রাণিত হই, তার দ্বারা অনুপ্রাণিত হই। কাউকে নকল করা যায় না, আবৃত্তিতে নকল করা যায় না, উইলিয়াম শেক্সপিয়ারকেও করা যায় না বা অন্যান্য কাউকেও করা যায় না, কোনো আবৃত্তিতে নকল হয় না। তবে কেউ যদি নকল করার জন্য হয় সেটাকে ব্যঙ্গ হয়ে যায়, সেটা আবৃত্তি থাকে না, ব্যঙ্গ হয়ে যায়।
আমি আমার কণ্ঠেই বলি। আমার কণ্ঠটা কি আমি মনে করি মোটামুটি চলনসই। সা থেকে পা পর্যন্ত কণ্ঠ আমার ঠিক আছে। সা রে গা মা পা ধা নি, নি অবধি যদি যেতে পারি সৌম্যমিত্রের মতন, নি থেকে নি পর্যন্ত আশ্বাস, মানে উদারা মুদারা তারা, তিনটে স্কেলে মুদারা তারার নি থেকে উদারার নি পর্যন্ত এগিয়ে আসা অসম্ভব দুস্তর ব্যবধান, ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। স্যার আপনি তো কবিতা শেখানো, আবৃত্তি করা শেখানো, তো সেই সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে, এই যে এখনকার দিনের ছেলে মেয়েদের সঙ্গে কেমন লাগে, তাদের সান্নিধ্য, তাদের শিখিয়ে কেমন লাগে? আবৃত্তি ঠিক মতন শেখানো বলতে গেলে যেটা বোঝায়, সেই শিক্ষক, সে যোগ্যতা আমার নেই। আবৃত্তি শেখানো যায় কি না সেই সম্পর্কেও আমার যথেষ্ট প্রশ্ন আছে, আমি জানি না সে। তবে শুনে শুনে মানুষ অনেক শোনে তো অনেকের কবিতা, তা আমি কিছু মন্ত্রোচ্চারণের মতন কবিতা বলি, সেটা যদি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রাণিত হয় তারা কেউ, এবং বলতে চায় যে আমি শিখব, আমি আপনার মতন বলবার চেষ্টা করব, তাহলে সেটাকে বলবো অনুকরণ। সেটা ঠিক শেখা হলো না, তবুও আবৃত্তির পাঠ বলতে গেলে যেটা বোঝায়, আবৃত্তির উদারা মুদারা তারা তিনটি স্কেল আছে, সেই স্কেলের মধ্যে গলা চর্চা করা, সেখান থেকে কোনো কাব্যাংশ, কোনো নাট্যাংশ যদি পাঠ করতে বলা হয়, কীরকম সে পাঠ করছে, তার কণ্ঠস্বরের ধ্বনি ব্যঞ্জনা কীরকম, কণ্ঠস্বরের ডেপথ গভীরতা কীরকম, কণ্ঠস্বরের উচ্চতা কতটা, মানে কত দূর পর্যন্ত তার গলা যায়, সারেগামা পাদা নি, নি অবধি যায় কি না, এই সমস্ত জিনিসগুলো সেখানে শেখানো হয়। আমাদের এখানে যে শিক্ষক বলতে আবৃত্তি আমার এখানে ক্লাস হয় একটা, শনিবার, সেখানে অনেক ছাত্রছাত্রী আসে, অনেক বড় বড় মেয়েরাও আসে, বড় তারা কবিতা শিখতে চায়। তারা এই যে বললাম যে আবৃত্তি শেখানো যায় না, আবৃত্তি অনুকরণ করতে পারে, কেউ কেউ শুনে বলতে পারে যে উনি এই ভাব ব্যঞ্জনাটা প্রকাশ করেছেন, আমাকেও সেই জায়গায় আনতে হবে গলাটা। যেমন যদি যদি আমি বলি সুকান্তের কবিতা বলতে হবে, অনেকে কবিতা শুরুটাই ভুল করে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তাঁর মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নূতন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসে যে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরবজঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এটা ছাড়পত্র কবিতা, এটা সুকান্তের। আমার কোনো বাহাদুরি নেই। নজরুলের কবিতা তুমি জানো, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। স্যার এতক্ষণ তো আপনার সঙ্গে আবৃত্তি নিয়েই কথা হলো, তো আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো নাটকও করেছেন, আপনার প্রিয় নাটক কি? আমার প্রিয় নাটক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের নাটক করে আমি যেমন আনন্দ পাই, আর কোনো তেমন পাই না। রবীন্দ্রনাথের রক্তকরবী, রবীন্দ্রনাথের মুক্তধারা, রবীন্দ্রনাথের চার অধ্যায় অবশ্য উপন্যাস, সেটাকে নাট্যরূপ দেওয়া হয়েছে। চার অধ্যায় তো নাটক নয়, উপন্যাসটাকে নাট্যরূপ দেওয়া হয়েছে। কিন্তু আমার এত শুনতে শুনতে এত ভালো লাগে, এবার অন্তুর ডায়লগ যা বলার নয়। যাই হোক, এখন এই এই উচ্চারণ বিশুদ্ধতা
মানুষের ভালো লাগা কাকে বলে? কণ্ঠস্বরের মধ্যে মধু ঢেলে দেওয়া এবং উচ্চারণের দৃঢ়তা, সবলতা, দুর্বলতা, তার কার্পণ্য, তার প্রাচুর্য, তার আতিশয্য, এই সমস্ত মিলেই কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরকে ব্যবহার করার যে সুনিপুণ যোগ্যতা, এটা সবার থাকে না। এই যোগ্যতা যাদের থাকে তারাই হচ্ছেন আবৃত্তিকার। আবৃত্তিকার একটা কবিতা পাঠ করতে বলা হলো, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, কাশি আসি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, ইত্যাদি ইত্যাদি এরম বলে গেল। কিন্তু কবিতার মধ্যে প্রাণ কাকে বলে? প্রাণ কিভাবে আনতে হয়? গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভেরাও তরি কুলেতে এসে। স্যার, আপনার তো প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যকার বা আবৃত্তিকার রবীন্দ্রনাথ ঠাকুর। তো ছোটবেলায় রবীন্দ্রনাথের ডাকঘর, যে ডাকঘরের অমল দইওয়ালার চরিত্রের সঙ্গে কখনো একাত্ম বোধ করেছেন? আমি নিজেই অমল করেছি। আমার ছোট মেয়ে ক্যামেলিয়া, ও ডাকঘরে আমারই পরিচালনায় ও ডাকঘরে অমল করেছে। তা এখন ব্যাপার হচ্ছে, এই অমল করা তো অত্যন্ত কঠিন ব্যাপার। তার যে ফিলসফি, রবীন্দ্রনাথ যে ফিলসফিতে লিখেছেন ডাকঘর, এইটা ব্যাখ্যা করা মুশকিল। আমি রবীন্দ্রনাথ তৃপ্তি মিত্রের ডাকঘরও দেখেছি, আমাকে মুগ্ধ করেছে শুধু এই জন্যে না, তার চেতনা, তার পাঠ, তার গভীরতা, সেই জিনিস আমরা পেয়েছি সেই অমলের ভেতর থেকে। অমল যে কেউ করতে পারে না। প্রথমে শাওনি করেছে, শাওনি মিত্রের পর আমরা ওর নাম কি, ওই মেয়েটি, ওদেরই গ্রুপেরই আর একটি মেয়ে তখন অভিনয় করত, এবং সেও খারাপ করেনি। সবাই যেন মনে হয় কার্বন কপি অফ তৃপ্তি মিত্র। তৃপ্তি মিত্র যেভাবে শিখিয়েছেন সেই কার্বন কপি। এইটাই হচ্ছে ব্যাপার, নিজস্বতা নেই। কোনো কবির কবিতা বলতে গেলে তার নিজস্বতা থাকা উচিত। নিজস্বতা মানে বলছি যে নিজের প্রয়োগ পদ্ধতি কীরকম হবে। আমি অন্যেরটা নকল করছি তা নয়, নিজেরটা কীরকম আমি কিভাবে বলবো, অন্যকে দেখে নিজেরকে ও নিজস্বতা হ্যাঁ। করা। একটা কবিতা বিমল ঘোষের কবিতা, শম্ভু মিত্রও বলেছেন এটা, এবং অন্যান্য দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমিও বলেছি এই কবিতাটি, যে এই মুখোশ, সোনার পাহাড়ে ঘেরা মুখোশের দেশে, মুখোশেরা মঞ্চপতি, মুখোশে আবৃত মুখগুলি দর্শকের গ্যালারিতে উল্লাসে মুখর। মুখোশের যুগ এটা, মুখোশ 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 চতুর্দিকে, শুয়োরের চামড়া ঢাকা, মাথায় মোষের শিং, ভাড়ামির ক্লীব অঙ্গ রাখা, শুচিশুভ্র সভ্যতার সর্বাঙ্গে জড়ানো, মিহি মিহি বচনের সিকি ইঞ্চি অর্ধ ইঞ্চি অমায়িক বর্বর ভাষণ, মুখোশের মুখে শোনো। মনুষ্যত্ব ক্রিকলাস প্রেতায়িত প্রেম, আড়ষ্ট ললিত কলা প্রগল্ভ সঙ্গীত, মুখোশের মঞ্চে মঞ্চে, উপদংশ গুটিকায় বিচিত্রিত মুখোশের মুখে, আঙ্গিকের অঙ্গভঙ্গি দেখো, দেখো বিজ্ঞ মুখোশের রসাল রসনা, ঝরায় বিষাক্ত লালা। নাগরিক জীবনের উচ্চাসনে কৃপালু নাগর, ব্যাংকের ওভারড্রাফটের হুন্ডি কেটে মোটর হাঁকিয়ে
চোরাগুপ্তা শেয়ারের মহিমায় প্রাসাদ বানিয়ে অবিশ্রান্ত জন্ম দিয়ে যায় নিরীহ নির্বোধ অসহায় গরু ভেড়া ছাগ মহিষের। আভিজাত্য কলুষিত কচি কচি উদ্ধত মুখোশ 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 চতুর্দিকে। সত্যি আজকের সন্ধেটা যেন আবৃত্তি মুখর হয়ে উঠল, আর স্যারের উদাত্ত কণ্ঠের আবৃত্তি ছোঁয়া যেন মনের এক গভীর কোণে গিয়ে একেবারেই দাগ কেটে যাচ্ছে। কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ সময়ে এসে পৌঁছেছি, আর অনুষ্ঠান শেষ করবো স্যারেরই কণ্ঠে নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়ে। স্যার যদি আমাদেরকে 2 লাইন পাঠ করে শোনান। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখিরা গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদ্রে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেনাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানা ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। এত সুখ আছে, এত কথা আছে, এত প্রাণ আছে মোর, এত স্বাদ আছে, এত সুখ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা। আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। স্যারের কণ্ঠে এই নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়েই শেষ করলাম আজকের এই অনুষ্ঠান। দেখতে থাকুন ব্রাইট টাইম।